আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি তৃণমূল চোর, বিজেপির ডাকাত। তৃণমূল 2 টাকা চুরি করে নিয়ে পালাচ্ছে, আর বিজেপি গোটা দেশটাকে বিক্রি করছে। ফারাক কিছু না, ছোট চোর বড় চোর এক। তাহলে দেশ বিক্রির কাজে অংশগ্রহণ করলেন অভিজিৎ বাবু। বিজেপির পক্ষে যে থাকবে সেই দেশ বিক্রির কাজে অংশগ্রহণ করবে, তারা দেশের বিরোধী। যে অভিজিৎ গাঙ্গুলিকে আপনারা ভগবান হিসাবে দেখছিলেন, যে এত ভালো ভালো রায় দিচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মানুষ, তিনি বিজেপিতে যোগ দিলেন। অনেকে বলছে গোয়াল ঘরে গেছে। আমি ভগবানে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, ফলে আমি কাউকে ভগবান হিসেবে দেখিনি। একজন বিচারপতি বিচার করছিলেন, তিনি বিচারপতি হিসেবে যে বিচার প্রক্রিয়া অবলম্বন করছিলেন, আমার মনে হয়েছিল সেটা ইফেক্টিভ হচ্ছে, এবং যার ফলে খানিকটা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যেটা গতি পেয়েছিল, এবং মানুষের মধ্যে কিছুটা আশার ভরসার জায়গা তৈরি হচ্ছিল যে বিচার ব্যবস্থায় বিচার পাওয়া যেতে পারে। যারা ভগবান ভেবেছেন তারা কেন ভেবেছেন আমি জানি না, কিন্তু গত পরশুদিন তিনি বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন। আমি তখনও পর্যন্ত কোনো মন্তব্য করিনি। আমি কালকেও বলেছিলাম, যারা জিজ্ঞেস করেছিলেন, যে আমার এখনো পর্যন্ত এটা ভাবতে ভালো লাগবে, একজন বিচারপতি যে স্টেটাস, যে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, মানুষের আস্থা অর্জন করেছিলেন বিচারপতি হিসেবে, তিনি সেই আস্থাটা বজায় রাখতে পারবেন। কিন্তু আজকে তার প্রেস কনফারেন্সে তিনি যা বক্তব্য রেখেছেন, ভারতীয় জনতা পার্টি সেই দলে যোগ দেওয়ার ইচ্ছা তিনি যে প্রকাশ করেছেন, এটা কিন্তু তার পুরনো অতীত তাকে কিন্তু শেষ করে দিল। মানে বিচারক হিসেবে যে স্টেটাস উনি অর্জন করেছিলেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি is now dead in his decision where he said that he is willing to join Bharatiya Janata Party. আপনারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করেন দুর্নীতি, অন্যদিক থেকে বিজেপির বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, আপনারাই অভিযোগ করেন। তো সেই দলে একজন দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ গাঙ্গুলি, তিনি রায় দিচ্ছিলেন, তিনি বিজেপিতে চলে গেলেন। প্রশ্ন উঠবে পিএম কেয়ারের টাকা কোথায় গেল, প্রশ্ন উঠবে ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকা বিজেপি তৃণমূল উভয় দল পেয়েছিল। বিজেপি অবশ্যই সেখানে 1 নম্বর, এবং আঞ্চলিক দলগুলোর মতো তৃণমূল, যার হিসেব এখন SBI দিতে পারছে না, তারা এখন কোর্টে গিয়ে বলছে না আমাদের সময় দাও। এই সমস্ত দেখলাম কাগজে। প্রশ্ন উঠবে যে বিজেপি এমন এমন তৃণমূল নেতাদেরকে নিয়েছে, যে তৃণমূল নেতারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে ছিলেন তখন অসংখ্য দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধেও আছে। বিভিন্ন যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই সময় বিভিন্ন দপ্তর, সেটা শিক্ষা দপ্তর হোক, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রিক্রুটমেন্ট হোক, অথবা যদি আমরা দেখি যে রকম অবিচার সেই সময় হয়েছিল এই তৃণমূলের নেতারা থাকবার সময়, মানে এখন যারা বিজেপিতে আছেন, তার বিচারটাও করার দরকার আছে। যদি এটা দেখা যায় যে একজনের পক্ষে করছেন আর একজনের বিরুদ্ধে করছেন, তাহলে সেটা রাজনীতি, এবং সেটা ঘৃণ্য রাজনীতি হবে। একজনের ক্ষেত্রে যখন করেছেন, বাকিগুলোর ক্ষেত্রেও সেটা করতে হবে। দুটো, মানে ওটা করেননি বলে এটাও বন্ধ করে দেবো আমি, এটা নয়। ওনার কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। উনি যে রায় দিয়েছেন সে রায়গুলো ইমপ্লিমেন্ট করাতে হবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায়গুলো বিচারপতি হিসেবে দিয়েছেন, সে রায়গুলোর ইমপ্লিমেন্টেশন করাতে হবে। আর একই সঙ্গে আমি আশা করব যে যাদেরকে নিয়ে উনি এতটা বিজেপিতে যাবার কথা ভেবেছেন, যাদের হাত ধরে, তাদের বিরুদ্ধে ওটা দুর্নীতির তদন্তগুলো কিন্তু করতে হবে। তাদের বিরুদ্ধে ওঠা দিনের পর দিন মানুষের মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস আছে, সেটারও কিন্তু তদন্ত করতে হবে। তিনি বলেছেন আমি ধর্ম বিশ্বাস করি, আমি ভগবান বিশ্বাস করি, তাই আমি সিপিএম এ যেতে পারি। আমি ওই জন্য শুরুতে বললাম আমি ভগবানে বিশ্বাস করিনি, সেদিনও করিনি,
আজও করছি না, আশা করবো ভবিষ্যতেও করবে না। সঞ্জয় রাউত শিবসেনার একজন সাংসদ, তিনি বলছেন যে বিচারপতি থাকাকালীন যে রায়গুলো তিনি দিয়েছিলেন তাতে কারা লাভবান হয়েছে বোঝাই যায়, অর্থাৎ তিনি কাদের হয়ে বিচারপতি কারা লাভবান হয়েছে, যদি এই তত্ত্ব খাড়া করতে হয়, লাভবান হয়েছে যারা চাকরি প্রার্থীরা, বঞ্চিত চাকরি প্রার্থীরা লাভবান হয়েছেন, বাংলার মানুষ। কিন্তু এই লাভের আড়ালে এরকম যদি দেখা যায় যে নির্দিষ্টভাবে কেউ বা কারা তাদের বিরুদ্ধে কোনো মামলায় যদি দেখা যায় যে এরকম কিছু হওয়ার ছিল সেটা হয়নি, তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব প্রমিনেন্ট হবে। চোর জেলে গেছে এ নিয়ে কারুর কোনো দুঃখ নেই, সেটা আগামী দিনে আমি আশা করব যারা বিচারপতি হিসেবে কাজ করবেন একই রকমভাবে তারা করবেন। কিন্তু তার মানে এই নয় যে একজন চোরকে ধরলাম আর একজন চোর নয় সে সাধু, এটা কখনো বিচারের এবারে কি লড়াই হবে অভিজিৎ বনাম অভিষেক, কিভাবে দেখছেন বিষয়টা? আমি একদমই দেখছি না এরকম বিষয়টা। আমি মুখের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি মনে করি রাজনীতি মুখে মুখে খেলা নয়, রাজনীতি আপনার আমার জীবনের অনেক সিরিয়াস অ্যাফেয়ার্স নিয়ে একটা চর্চা, যেটাকে মুখে মুখে খেলাটা বন্ধ করুন। এখানে একটা প্রশ্ন, দল ছাড়ার পরে বিজেপিতে যাওয়া বা তৃণমূলে যাওয়া, মানে রাজনীতি মানে তৃণমূল আর বিজেপি যারা মনে করেন এরকম শিক্ষিত এডুকেটেড একজন প্রতিষ্ঠিত লোক, কিন্তু হাওয়ার মানে বিপরীতে যেতে পারলেন না, বাম, কংগ্রেস, নির্দল, সামাজিক সংগঠন। কোনো রাজনীতির দলে যাওয়াটা আমি বিরোধিতা করতাম। যদি সিপিআইএমও যুক্ত হতেন, আমাকে যদি জিজ্ঞেস করতেন, আমি বলতাম যে সেটা ঠিক হতো না। কেন ঠিক নয়? সে কারণে রঞ্জন গগৈ যখন রাজ্যসভার সাংসদ হয়েছেন, মনে রাখবেন উনি রাষ্ট্রপতি নমিনেটেড সাংসদ যখন হয়েছিলেন, তখনও আমি একই কথা বলেছিলাম যে এই নমিনেশনটা কেন্দ্রীয় সরকারই করে সাধারণত। এইটা করার মধ্যে দিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে মানুষের কাছে একটা ভুল ভ্রান্ত ধারণা জন্মায়, তার গ্লোরিয়াস পাস্ট যেটা, সেটাকে কলঙ্কিত করে। আজকে তো এই প্রশ্নগুলো স্বাভাবিক কারণে উঠবে। রাজনৈতিক মঞ্চে আমি যাব, আমার চামড়ার তো মোটা করে দিতে হবে। বিচারপতিদের চামড়া মোটা না করলেও হয়, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের চামড়া মোটা করতে হয়। কিন্তু এক সময় তো উনি সিপিআইএম এর ছত্রছায়ায় থেকেছেন, এখন বিজেপি সিপিআইএম এর ছত্র ছায়া মানে কি বলছি? বিকাশদার ছত্র ছায়া মানে সিপিআইএম এর ছত্র ছায়া মানে আদালতের একজন বিচারপতি, তিনি বিচার করেছেন, তিনি আইনজীবী ছিলেন, তার মত আছে, তার ব্যক্তিগত মত থাকতেই পারে, এই নিয়ে আমার কোনো দ্বিধা নেই, তিনি যেতেই পারেন। কিন্তু আমি বলছি আইডেল সিচুয়েশনে তিনি যেতেন না, এমনকি সিপিআইএমেও তার আসা উচিত হতো না। আইডেল সিচুয়েশনে তার উচিত ছিল পদত্যাগ উনি করতেই পারতেন, বৃহত্তর মঞ্চেও তিনি যেতে পারতেন। বিকল্প ছিল, বিকল্প পন্থা তৈরি করার রাস্তা ছিল, সুযোগও ছিল। সেটা করলে ভালো হতো, হয়তো খারাপও হতে পারতো, আমি জানি না। একটা কোশ্চেন হচ্ছে, তিনি বিচারপতি থাকাকালীন এমন এমন কিছু মন্তব্য করতেন যেগুলো বেসিক্যালি খুব হিটলারি টাইপের। যেমন ধরুন, এক জায়গায় বলছেন যে সরকারি স্কুল চালাতে না পারলে আদানিকে বিক্রি করে দাও, আবার এক জায়গায় বলছেন যোগীর বুলডোজার ভাড়া করে নিয়ে আসো। এই ধরনের বক্তব্য মানে আপনারা তখন বুঝতে পারেননি যে তিনি বিজেপিতে যেতে চান? বক্তব্য তো আমি আগেও বলেছি, যখন আমাকে এরকম প্রচুর প্রশ্ন করা হয়েছে বিচারপতি এরকম মন্তব্য করলে সেই মন্তব্যের অ্যাকসেপ্টেন্স কি। মন্তব্য তো করছেন। আমি সবসময় মনে করি একজন বিচারপতি বিচার প্রক্রিয়ার মধ্যে তিনি পরিষ্কার কথাবার্তা বলবেন, বিচারপতির বিচার প্রক্রিয়ার মধ্যে ট্রান্সপারেন্সি রক্ষার কথা বলবেন। কিন্তু একজন বিচারপতি তার বিচার প্রক্রিয়ার মধ্যে যখন এই ধরনের মন্তব্য করেন, সেটাকে আমি ধরবো যে ওটা বিচার করতে গিয়ে ওনার মনে হয়েছে, সেটা আমার পছন্দ না হতে পারে, সেটা বিচারকে ইনফ্লুয়েন্স না করলেই হলো। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কিন্তু এখন উনি এই মন্তব্য করলে ওনাকে বলতে হবে উনি বিজেপির লোক হিসেবেই বলছেন। কিন্তু এক সময় তো তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য কিছুদিন আগে টুইট করেছে যে উনি নাকি সিপিআইএম এর কিছু কেস উনি নাকি এমনি দিয়ে দিয়েছে, পক্ষপাতিত্ব করেছেন। দেবাংশু ভট্টাচার্যর এইটার বিচার করার মতন মানে কি বলবো প্রৌঢ়ত্ব বা ম্যাচিউরিটি এখনো পর্যন্ত হয়নি। দেবাংশু ভট্টাচার্য কি বললেন তার উপরে আমি বলবো না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার একটা জিনিস বলছেন যে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে ময়দানে আসার জন্য। এবারে এখানে একটা কে চ্যালেঞ্জ নেবেন? বিচারপতি চ্যালেঞ্জ ধরবেন কেন? না, এখানে উনি পদত্যাগ করলেন, উনি যেতে পারতেন। যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে উনি চ্যালেঞ্জটা গ্রহণ করতে নামলেন, সেই রাজনৈতিক দলটা তো বাংলার পক্ষে সুইটেবল নয়। ডাকাত বাংলার পক্ষে কে সুটেবল নন সুটেবল সেটা বাংলার মানুষ ঠিক করবেন।
আপনি আমি ঠিক করতে পারবো না। ভবিষ্যৎ কি? প্রশ্নটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি তৃণমূল চোর, বিজেপির ডাকাত। তৃণমূল 2 টাকা চুরি করে নিয়ে পালাচ্ছে, আর বিজেপি গোটা দেশটাকে বিক্রি করছে। ফারাক কিছু না, ছোট চোর বড় চোর এক। তাহলে দেশ বিক্রির কাজে অংশগ্রহণ করলেন অভিজিৎ বাবু। বিজেপির পক্ষে যে থাকবে সেই দেশ বিক্রির কাজে অংশগ্রহণ করবে, তারা দেশের বিরোধী। আমরা তাই জন্য বলেছিলাম যে খুব পরিষ্কার, যারা সূর্য সেন, ভগৎ সিং, মোহনদাস করমচাঁদ গান্ধীর আদর্শকে নিয়ে চলতে চান, তারা কোনোদিন বিজেপির পথে যেতে পারেন না। বিজেপি অসভ্য বর্বরদের দল, যেটা জ্যোতি বসু বলেছিলেন, শিখিয়েছিলেন, মনে করিয়েছিলেন বারবার করে। আমি আবার সেটা মনে করিয়ে দেবো, বিজেপি অসভ্য বর্বরদের দল। কোনোদিন কোনো সুস্থ গণতান্ত্রিক মানুষ বিজেপিতে যেতে পারেন না, বিজেপি করতে পারেন না। তাহলে অভিজিৎ বাবুর ভবিষ্যৎ কি দাঁড়াবে, পরিণতি? বিজেপি, তৃণমূল দুয়ের ভবিষ্যৎ বাংলায় অন্ধকার। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হন আর XYZ হন, এই দলগুলির সাথে যারা থাকবেন তারা ওই ডুবন্ত তড়িৎ সঙ্গে যাচ্ছেন। আচ্ছা, বামেদের শক্তি বৃদ্ধি হচ্ছে আমরা দেখছি বাংলায়। আবার উপনির্বাচন, পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, বাংলাদেশ শক্তি বাড়ছে। সেই জায়গায় কি অভিজিৎ বাবুকে বিজেপি ময়দানে নামিয়ে দিয়ে এই ব্যাপার, যে মিডিয়া ফুটেজ বা এই সমস্ত ব্যাপারগুলো আড়াল করে দিচ্ছে? আমি মনে করি না। রাজনীতিতে লড়াইটা ইকুয়াল, সবাই সমান। কে কোথা থেকে এলেন সেটা খুব একটা বড় কথা নয়, সকলকে সমান। এখন তার কোনো অসুবিধা নেই বলতে, এখন তো এই প্রশ্নগুলো করতে কোনো অসুবিধা নেই। এখন তো বিজেপির লোক নিজে বলেছে না।